ভালো আছি। তো তোমাদের গত ক্লাসে যে পড়া নিয়েছিলাম সেটা ছিল বৃক্ক সম্পর্কিত। তো আজকে তোমাদের পড়াবো মানবদেহে বৃক্কের কি ভূমিকা, রেগুলেশন আর বৃক্কজনিত কিছু রোগ। তাহলে মানবদেহের বৃক্ক জানো তোমরা, কিডনি, যেটা সহজ ভাষায় বলা হয় কিডনি। আচ্ছা, তাহলে এই বৃক্ক আমাদের কী কাজ করে? আমাদের শরীর থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের করে দেয়। তাহলে আমরা আগে জেনে নেই যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো কী। যেমন তোমরা ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এগুলো আর কি, যে পদার্থগুলো নাইট্রোজেন গঠিত। আমি আগের ক্লাসে বলেছিলাম যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো মানে শরীর থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোর অপসারণের প্রক্রিয়াকে বলা হয় রেচন। তো আজকে আমি তোমাদের পড়াবো যে মানবদেহের বৃক্কের ভূমিকা। বৃক্ক আমাদের দেহে প্রধানত দুটি কাজ করে থাকে। এর একটি হলো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং অপরটি হলো দেহের পানি সাম্যতা নিয়ন্ত্রণ। আর এই দেহে যে পানি সাম্যতা নিয়ন্ত্রিত হয় এটাকে বলা হয় অসমো রেগুলেশন। হ্যাঁ, তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে অসমো রেগুলেশন কি? অসমো রেগুলেশন কি? অসমোরেগুলেশন কি? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় দেহের অতিরিক্ত পানি নিষ্কাশিত হয়, দেহে পানির সাম্যতা রক্ষিত হয়, তাকে বলা হয় অসমোরেগুলেশন। তাহলে আমি কি বলতেছি? প্রক্রিয়ায় দেহ থেকে পানি নিষ্কাশিত হয়ে দেহের পানির সাম্যতা রক্ষিত হয়, তাকে বলা হয় অসমোরেগুলেশন। তোমরা অন্যভাবে বলতে পারো যে দেহের পানি সোডিয়াম, পটাশিয়াম লবণ এবং ক্লোরাইড আয়নের মাধ্যমে একটি যে পারস্পরিক যে আন্তঃসম্পর্ক, এটাকে বলা হয় অসমোরেগুলেশন। তাহলে আমাদের দেহে এই অসমোরেগুলেশন কি প্রয়োজনীয়তা আছে? অসমোরেগুলেশনের প্রয়োজনীয়তা হচ্ছে অসমোরেগুলেশন হবে কোষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, রক্ত সংবহনে ব্যর্থতা, অ্যাসিডোসিস এবং অক্সিজেনের আধিক্য ও স্নায়ুতন্ত্রের অবদমন সংঘটিত হয় এই অসমোরেগুলেশনের অভাবে। তাহলে অসমোরেগুলেশনের পদ্ধতিগুলো কি কি? অসমোরেগুলেশনের পদ্ধতি দুভাবে সম্পন্ন হয়। একটি হচ্ছে দেহের অতিরিক্ত পানি অপসারণ। প্রথমে কি দেহের অতিরিক্ত পানি অপসারণ। অতিরিক্ত পানি অপসারণ। আমাদের দেহে যে অতিরিক্ত পানিগুলি জমা হয়, এই অসমোরেগুলেশন এই অতিরিক্ত পানিগুলিকে অপসারণ করে থাকে। কিভাবে করে থাকে? দেহের পানির পরিমাণ যখন বেড়ে যায়, রক্ত কি হয়ে যায়? বেশি তরল হয়ে যায়। ফলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত, তোমরা জানো মস্তিষ্কের মধ্যে হাইপোথ্যালামাস নামে একটা অংশ আছে, যেখানে অসমোরিসেপ্টর নামে এই যন্ত্রগুলো কি হয়? উত্তেজিত হয়। এই সময় কি হয়? পিটুইটারি গ্রন্থি থেকে অ্যান্টিডাইইউরেটিক হরমোনকে আমরা সংক্ষেপে ADH দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ADH দ্বারা প্রকাশ করি। এই হরমোন ক্ষরণের পরিমাণ তখন কি হয়? হ্রাস পায়। তখন সংগ্রাহক নালিকা অবদ্ধ হয়ে যায়, মানে সংগ্রাহক নালিকা তখন কাজ করতে পারে না। ফলে পানির পুনঃশোষণ কম হয় এবং দেহের অতিরিক্ত পানি অপসারিত হয়। তাহলে তোমরা বুঝছো যে অসমোরেগুলেশন প্রক্রিয়া দেহের অতিরিক্ত পানি কিভাবে অপসারিত। আরেকটা হচ্ছে দেহে পানির পুনঃশোষণ, মানে দেহে যে পানিটা আছে এটা পুনরায় আবার শোষিত হয়। দেহে শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য পরিমিত পানি প্রয়োজন, কিন্তু
কখনো কখনো কি হয় আমরা অতিরিক্ত পানি গ্রহণ করি, সেই ক্ষেত্রে বৃক্কে নর্মালি একটা চাপ পড়ে। তো এই পানিটা কি হয় অসমোরেগুলেশনের মাধ্যমে পুনরায় আবার পুনঃশোষিত হয়। তো দেহের পানির পরিমাণ যখন কমে যায় এবং রক্তের ঘনত্ব তখন বেড়ে যায়, দেহে যখন পানির পরিমাণ বেড়ে যায় তখন রক্তের ঘনত্ব, দেহে যখন পানির পরিমাণ কমে যায় তখন রক্তের ঘনত্ব বেড়ে যায়। ফলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত অসমোরিসেপ্টর নামক যে যন্ত্রটা আছে সেটা উত্তেজিত হয়। এই সময় পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচ ক্ষরণের পরিমাণ বৃদ্ধি পায়। প্রথমে দেখছো দেহের অতিরিক্ত পানি অপসারণের ক্ষেত্রে সেখানে এডিএইচ পরিমাণ কমে যায়, আর যখন পুনঃশোষণ হয় তখন এডিএইচ এর পরিমাণ বেড়ে যায়। তখন সংগ্রাহক নালিকা কি হয় ব্যর্থ হয়ে যায় এবং শরীরে আবার পানির আবার পুনঃশোষণ ঘটে এবং দেহের পানির ঘাটতি পূরণ হয়। অসমোরেগুলেশনে এডিএইচ এর কাজ বিভিন্ন সূত্রের মাধ্যমে হয়ে থাকে, যেমন এডিএইচ আলফা পানির পুনঃশোষণ এই সূত্রের মাধ্যমে হয়ে থাকে। এডিএইচ আলফা পানির পুনঃশোষণ। বোর্ডের লেখা কি বোঝা যায়? বুঝতে পারতেছো তোমরা বোর্ডের লেখা? আচ্ছা, তাহলে এই যে বৃক্ক যে আমাদের শরীরে এত ভূমিকা রাখে, কখনো কখনো আমাদের ভুলের কারণে বা শরীরে বিভিন্ন ধরনের রোগের কারণে এই বৃক্ক কি হয় বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার ফলে আমাদের কৃত্রিমভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হয়। তো বৃক্ক সম্পর্কিত বৃক্কের যে রোগ, যেমন হঠাৎ করে বিকল হয়ে যাওয়া, তারপরে হঠাৎ করে বিকল হয়ে যাওয়া মানে হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে যাওয়া, তখন আমরা কিভাবে এর প্রতিরোধ বা প্রতিকার করতে পারি এটা তোমাদেরকে আজকে জানাবো। আচ্ছা, বৃক্কের তাৎক্ষণিক বিকল অবস্থা। তো হঠাৎ করে কখন বৃক্ক বিকল হয়ে যায়? যখন শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায়, যেমন ডায়রিয়া হলে হঠাৎ করে কিডনি, তারপর বিশেষ ধরনের কোনো ওষুধ গ্রহণ করলে ওষুধের যে রিয়েকশন সেই কারণেও বৃক্ক বিকল হতে পারে। আচ্ছা, বৃক্ক বিকলের লক্ষণগুলো কি কি? বৃক্ক বিকলের যে লক্ষণ, আচ্ছা, বৃক্ক বিকল হলে কি হয়? সাধারণত প্রেশার, রক্তচাপ হঠাৎ করে কমে যায় বা বেড়ে যায়। তারপরে যেহেতু বৃক্ক তখন পানি সাম্যতা রক্ষা করতে পারে না, সে সময় কি হয় হাতে পায়ে পানি জমে যায়, শরীরে পানি আসে। তারপরে খাবারে অরুচি, হ্যাঁ, এইসব অবস্থাগুলো দেখা দেয়। তাহলে বৃক্ক বিকল হলে রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। ইউরিয়া এবং বিশেষ করে ডায়াবেটিক রোগী যারা, তাদের প্রতি মাসে ডায়াবেটিকের চেঞ্জ করতে হয় যেন শরীরে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার পরিমাণ যেন না বেড়ে যায়। ক্রিয়েটিনিন ও ইউরিয়ার পরিমাণ বেড়ে যায়। তাহলে এই বৃক্ক বিকলে হলে আমরা কি মানে চিকিৎসকরা কি চিকিৎসা দিয়ে থাকেন? তোমরা সবাই জানো যে ডায়ালাইসিস,
তাহলে একটি রোগ হচ্ছে একটি পদ্ধতি হচ্ছে বৃক্ষকে সুস্থভাবে, বৃক্ষ নষ্ট হয়ে গেলে তো একে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিছু পদ্ধতির মাধ্যমে আসতে হয়। হচ্ছে একটি প্রক্রিয়া হচ্ছে ডায়ালাইসিস। আচ্ছা, তাহলে ডায়ালাইসিস দুভাবে হতে পারে। বৃক্ষ বিকলের ক্ষেত্রে 3টি করণীয়, এ হচ্ছে নিয়ন্ত্রিত আহার, ডায়ালাইসিস এবং বৃক্ষ প্রতিস্থাপন। নিয়ন্ত্রিত আহার, ডায়ালাইসিস এবং বৃক্ষ প্রতিস্থাপন। তাহলে বৃক্ষ বিকলের ক্ষেত্রে করণীয়, প্রথমে হচ্ছে নিয়ন্ত্রিত আহার, মানে বৃক্ষ বিকল হলে কোন কোন খাবারগুলো খাওয়া যাবে এবং খাওয়া যাবে না। নিয়ন্ত্রিত আহার, ডায়ালাইসিস এবং বৃক্ষ প্রতিস্থাপন। বৃক্ষ যখন, কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন এই 3 ভাবে শরীরকে সুস্থ রাখতে হয়। তাহলে নিয়ন্ত্রিত আহার, বেশি পরিমাণে, যখন বৃক্ষ নষ্ট হয়েছে তখন বেশি পরিমাণে প্রোটিন গ্রহণ করা যাবে না। তারপরে দেহে বেশি পরিমাণ নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো কোনোভাবেই জমতে দেওয়া যাবে না। তা বৃক্ষ সমস্যা হলে অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য পরিহার করতে হবে। ডায়ালাইসিস হলো একটি কৃত্রিম বৃক্ষ, মানে যে আমাদের শরীরে যে বৃক্ষটা আছে এটা নর্মালভাবে যে কাজটা করে, আর ডায়ালাইসিসের ক্ষেত্রে সে ওই যে বৃক্ষের কাজটা সেটা ডায়ালাইসিসের মাধ্যমে করা হয়। আচ্ছা, তাহলে ডায়ালাইসিস দুভাবে হতে পারে, একটি হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর একটি হচ্ছে হিমোডায়ালাইসিস। ডায়ালাইসিস কয় প্রকার? 2 প্রকার, পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং হিমোডায়ালাইসিস। ডায়ালাইসিস দুভাবে করা যায়, একটি হচ্ছে পেরিটোনিয়াল আর হচ্ছে হিমোডায়ালাইসিস। তাহলে পেরিটোনিয়াল ডায়ালাইসিস কি? পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে পেরিটোনিয়াম নামক একটি পর্দা থাকে যা ঝিল্লি হিসেবে কাজ করে। এই পদ্ধতিতে 2 লিটার ডায়ালাইসিস ফ্লুইড এই পেরিটোনিয়াল পর্দার মধ্যে একটি নলের সাহায্যে পেটের পেরিটোনিয়াল গহ্বরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এবং এখানে কি 15 থেকে 30 মিনিট পর আবার এই নলটিকে বের করে নেওয়া হয়। এই সময় ব্যাপন প্রক্রিয়ায় দেহের বর্জ্য পদার্থগুলি ফ্লুইডের মধ্যে শোষিত হয়, এই ফ্লুইডের দ্বারা শোষিত হয়। এটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আর হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে রক্ত একটি মেশিনের সাহায্যে রক্ত ধমনী থেকে মেশিনে প্রবেশ করানো হয়। হ্যাঁ, এখানে ব্যাপন প্রক্রিয়ায় রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো অপসারিত হয়। এই মেশিনের মধ্যে অর্ধবেদ্য পর্দা হিসেবে নির্মিত নালী এবং তরল পদার্থ থাকে। আরেকটি পদার্থ দেওয়া হয় হ্যাপারিন। হ্যাপারিন হচ্ছে একটি পদার্থ যার মাধ্যমে কি হয়, রক্তটাকে জমাট বাঁধতে দেয় না।
শ্বসন প্রক্রিয়া বর্জ্য পদার্থ তরলে প্রবেশ করে এবং রক্তকে বিশুদ্ধ করে। হিমোডায়ালিসিস পেরিটোনিয়াল ডায়ালিসিসের অপেক্ষা কী হয়, অধিকতর কার্যকর। তো পেরিটোনিয়াল ডায়ালিসিসের চেয়ে হিমোডায়ালিসিসটা বেশি কার্যকর। তো সঠিক সময়ে এবং ডায়ালিসিস করলে এবং ওষুধ সেবন করলে বৃক্ক আবার কি পুনরায় পূর্বাবস্থায় ফিরে আসতে পারে এবং সুস্থ হতে পারে। তাহলে আমি তোমাদের আজকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আজকের বাড়ির কাজ হচ্ছে বৃক্কের ভূমিকা, আমাদের দেহে বৃক্কের কি ভূমিকা, অসমোরেগুলেশন এবং বৃক্ক সম্পর্কিত যে রোগ, বৃক্কের যে রোগ, আর সেই ক্ষেত্রে কি করণীয়। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবা, ধন্যবাদ।